ইনভার্টার এসি কি? ইনভার্টার এসি কিভাবে কাজ করে? ইনভার্টার এসি শুনেছি ইলেকট্রিসিটি সাশ্রয়ী। কিভাবে ইলেকট্রিসিটি সাশ্রয়ী এই লজিকটা তো জানা লাগবে। তো যারা কিনা চাচ্ছেন এসি ক্রয় করতে, তার পূর্বে কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেক পপুলার একটি নাম, সেটি হচ্ছে এসির ক্ষেত্রে ইনভার্টার এসি। তো এই এসিটি কিভাবে সাশ্রয়ী, কিভাবে কাজ করে, ডিটেলসটা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো খুবই সহজভাবে। আশা করি এই ভিডিওটা দেখলে ইনভার্টার সম্পর্কে সকল গুমট খুলে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো ইনভার্টার এসি সম্পর্কে বলার পূর্বে আমাদের কিন্তু নন ইনভার্টার সম্পর্কে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে কি কারণে ইনভার্টার এত দক্ষ ভালোভাবে কাজ করে। তো পূর্বের যে নন ইনভার্টার এসি গুলো ছিল সেগুলো কিন্তু হিস্টেরেসিস কন্ট্রোল যে সিস্টেমটা ছিল, এভাবে কন্ট্রোলিং সিস্টেমটা ছিল, অর্থাৎ সেটি কিন্তু আরামদায়ক ছিল না আর হাই এফিসিয়েন্সিতে কাজ করতে পারতো না, দক্ষতা কিন্তু অবশ্যই কম ছিল। আর ইন্ডাকশন মোটর কিন্তু ব্যবহার করা হতো বেশিরভাগ এসিগুলাতে। বর্তমান সময়ে আপনি যখন ইনভার্টার এসি নিচ্ছেন, এটিতে কিন্তু বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ব্রাশলেস ডিসি মোটর ব্যবহার করা হচ্ছে, যার আরেক নাম হচ্ছে পিএমএসএম। এটি কিন্তু হাই এফিসিয়েন্সি আপনাকে দিয়ে থাকছে, প্লাস হচ্ছে এর কন্ট্রোলিং সিস্টেম কিন্তু অনেক সুদক্ষ আর খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারছে। আর এটিতে একটি ইনভার্টার থাকে যেটি কিনা এই মোটরটিকে কন্ট্রোল করে, অর্থাৎ একদম বন্ধ না হয়ে এটি কন্ট্রোলে রেখে যতটুকু দক্ষতার প্রয়োজন সেটি প্রয়োগ করে ওয়াট কমিয়ে এটা কিন্তু সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা হয়ে থাকে। তো এই দুইটা কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে হিস্টেরেসিস কন্ট্রোল যেটা থাকে, অর্থাৎ পূর্বের নন ইনভার্টার মোটর, সেটি কিন্তু আপনার কম্প্রেসরটা কিছু সময় পরপর বন্ধ হয় আবার চালু হয়। অর্থাৎ পূর্বের যে নন ইনভার্টার এসি সেটি আপনারা দেখবেন যে আপনি 25 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু 25 ডিগ্রিতে সর্বোচ্চ শক্তি দিয়ে সেটি কিন্তু আসবে। অর্থাৎ যদি এই কম্প্রেসরটির ওয়াট হয়ে থাকে 1600 ওয়াটে পরিচালিত হয়ে 25 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিয়ে আসবে, দেন যখন আবার এই 25 ডিগ্রিতে আসবে তখন কিন্তু সম্পূর্ণ কম্প্রেসরটি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে পুনরায় যখন আবার তাপমাত্রা বেড়ে যাবে 30 ডিগ্রি সেলসিয়াস অথবা তার অধিক, তখন কিন্তু কম্প্রেসর আবার সর্বোচ্চ ওয়াট দিয়ে, অর্থাৎ যদি এটি 1500 ওয়াট অথবা 1600 ওয়াট হয়ে থাকে, সেই 1600 ওয়াটে পরিচালিত হয়ে আবার সেই 25 ডিগ্রি পর্যন্ত আসা পর্যন্ত সর্বোচ্চ ওয়াট দিয়ে সর্বোচ্চ শক্তি ক্ষরণ করে এটি কিন্তু চলতে থাকবে। তো এভাবে কিন্তু নন ইনভার্টার কাজ করে থাকে। সেইখানে এই বিএলডিসি ইনভার্টার কন্ট্রোলিং সিস্টেম এটি কি করবে, আপনি যদি আপনার ঘরের তাপমাত্রা 25 ডিগ্রিতে ফিক্সড করে রাখেন, তাহলে কিন্তু এটি আপনার ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি পর্যন্ত আনবে এবং ওই অবস্থায় যতটুকু ওয়াট প্রয়োগ করলে 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রির যতটুকু দূরত্ব এটা বজায় রাখা যায়, সেই আরামদায়ক ভাবটা আপনার ঘরে রাখবে আর কম্প্রেসরটা কিন্তু চলতে থাকবে। পূর্বের যে নন ইনভার্টার ছিল সেটা কিন্তু অফ অন হয়, কিন্তু এইটা কিন্তু অফ অন হচ্ছে না। 25 ডিগ্রি পর্যন্ত এসে ওয়াটটা কমিয়ে নিয়ে এসে আপনার কম্প্রেসরটা চলতে থাকবে আর আরামদায়ক আবহাওয়া আপনার ঘরের মধ্যে বজায় রাখবে। এই ছিল কন্ট্রোলিং সিস্টেম। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল। আমরা সবাই জানি যখন একটি ফ্যান অথবা একটি মোটর পরিচালিত হয়, স্টার্টিং কয়েলে স্টার্ট করে দেয় আর রানিং কয়েল চলতে থাকে। আর যখন রানিং কয়েলটি চলতে থাকে তখন কিন্তু স্টার্টিং কয়েল অফ হয়ে যায়, এটাতে ইলেকট্রিসিটির অপচয় হয় না। কিন্তু যদি একটা কম্প্রেসরে অর্থাৎ একটা কয়েলে বারবারই স্টার্টিং কয়েল স্টার্ট করে দেয়, রানিং কয়েল চলতে থাকে, আবার সম্পূর্ণ অফ হয়ে যায়, অর্থাৎ নন ইনভার্টারের কথা বলছি, তাহলে কিন্তু যে ইলেকট্রিসিটি একটানা চললে আপনার খরচ হতো তার 6 গুণ ইলেকট্রিসিটি বিলটা বেশি আসে। সে তুলনায় ইনভার্টারে আপনি যদি দেখেন তাহলে স্টার্টিং কয়েল একবার স্টার্ট করে দেয় আর রানিং কয়েল চলতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি অফ না করছেন। কারণ এর কন্ট্রোলিং সিস্টেমটা হচ্ছে আপনি যত ওয়াটটা সিলেক্ট করে রাখবেন সেই ওয়াট পর্যন্ত
পর্যন্ত এসে শুধু 25 থেকে 26 অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি আপনার ঘরে সেট করে দিয়ে রেখেছেন, সিলেক্ট করে দিয়ে রেখেছেন। ওই 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু শক্তি প্রয়োগ করলে আপনার ঘরটি ঠান্ডা থাকবে, ঠিক ততটুকু ইলেকট্রিসিটি খরচ করে ততটুকু ওয়াট পুড়িয়ে আপনার কিন্তু ঘরটি ঠান্ডা রাখবে ইনভার্টার এসি। তো ইনভার্টার এসি কিন্তু এই দিক দিয়ে আপনি খুব ভালো পাচ্ছেন, ইলেকট্রিসিটি কিন্তু আপনার অনেকটাই সাশ্রয়ী হচ্ছে, সেভ হচ্ছে। তৃতীয় যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে একটি ইনভার্টার এসি যখন পরিচালিত হয় সেটি কিন্তু আমরা যদি ধরে নিই 1.5 টনের একটি এসি ইনভার্টার, সেটির ওয়াট হয়ে থাকে 1600 ওয়াট। তো এই 1600 ওয়াট এসি যখন পরিচালিত হয় সেটির আরপিএম থাকে 6000 আরপিএম। তো একটি ইনভার্টার এসি 1000 আরপিএম এ পরিচালিত হতে পারে, অর্থাৎ রুমের যে টেম্পারেচার আপনি যদি 25 ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করে রাখেন তাহলে 25 থেকে 26 এর মাঝামাঝি এটা 1000 ওয়াটে যদি পরিচালিত হয়ে রাখা যায় সেটা কিন্তু এইভাবেই পরিচালিত হতে পারে। তো আমরা যদি ক্যালকুলেট করি যে 1600 ওয়াটের এসিতে আরপিএম যদি থাকে 6000, তাহলে 1600 থেকে অর্ধেক করি, 800 ওয়াটে যখন পরিচালিত হবে তখন এর আরপিএম হবে অনলি 3000। যখন আমরা এর অর্ধেক করি 400 ওয়াটে যখন এসিটি পরিচালিত হবে তখন এর ওয়াট হবে 1500। তো এইখানেও কিন্তু শেষ না, অর্থাৎ 400 ওয়াটের নিচে আসতে হবে, তখন কিন্তু 1000 আরপিএম এ ঘুরবে, অর্থাৎ 300 ওয়াটেও কিন্তু একটি ইনভার্টার এসি পরিচালিত হতে পারে। আর 1000 আরপিএম এ পরিচালিত হয়ে কিন্তু আপনার রুম ঠিকঠাক ভাবে ঠান্ডা রাখতে পারে। তো আপনারা যারা চাচ্ছেন সোলার প্যানেলে আপনার ইনভার্টার এসি পরিচালনা করতে, তাদের কিন্তু একটি সুবিধা আছে যে ভালো মানের একটি সোলার প্যানেল দ্বারাও কিন্তু একটি ইনভার্টার এসি চাইলেও পরিচালনা করা যায়। তো আশা করি আপনারা ইনভার্টার এসি সম্পর্কে একটু হলেও ধারণা পেয়ে গেছেন, আর আমি চেষ্টা করেছি ইনভার্টার এসি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। তো সর্বশেষ যে বিষয়গুলো বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে কিন্তু এটি একটি আপডেট টেকনোলজি, ইনভার্টার টেকনোলজি। আপনি বছরে যদি হিসাব করেন যে আপনার এক বছরে বিদ্যুৎ বিল নন ইনভার্টারে যদি আসে 24,000 টাকা, সে তুলনায় ইনভার্টার এসিতে অনলি আসবে 12,000 টাকা, অর্থাৎ 50% পর্যন্ত ইলেকট্রিসিটি আপনার বাৎসরিকভাবে সেভ করছে। তো কেন আপনি ইনভার্টার এসিটি নেবেন না? ইনভার্টার এসি কিন্তু অনেক সাশ্রয়। এখন আমরা যদি দেখি এর কিছু সুবিধা, সেটি হচ্ছে খরচটা অবশ্যই আপনার কমবে। দ্বিতীয়ত এর নয়েজ লেভেল কিন্তু খুবই কম, অর্থাৎ কম্প্রেসরটি যখন চলতে থাকে এটি কিন্তু 48 ডিবিতেই চলতে পারে, অর্থাৎ নয়েজ লেভেল খুবই কম, স্মুথলি চলতে পারে। তৃতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে এটি কিন্তু আরামদায়ক, অর্থাৎ এসি যখন চলে তখন কিন্তু রাত্রের ঘুমটা আপনার ভালো নাও হতে পারে যদি এসির কম্প্রেসরে বেশি শব্দ হয়, অনেক সাউন্ড হয়। তো ইনভার্টার টেকনোলজিতে নয়েজ লেভেলটা খুবই কম থাকে, যার দরুন আপনি কিন্তু রাতের ঘুমটা খুব ভালোভাবে ঘুমোতে পারবেন। চতুর্থ যে বিষয়টি আছে সেটি হচ্ছে ইনভার্টার এসি খুব দ্রুত আপনার ঘরকে ঠান্ডা করতে পারে, এবং ইনভার্টার এসিতে যে গ্যাসগুলো ব্যবহার করা হয় সেটি কিন্তু পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহার করা হয়। বর্তমান টেকনোলজির সঙ্গে এটি কিন্তু বেস্ট একটি চুজ আপনার জন্য হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন ইনভার্টার এসিটি নেওয়ার জন্য। এর কিছু খারাপ দিক যদি বলি, তো এইটা কিন্তু অবশ্যই কস্টিং এর বিষয়টা আপনাদের দেখতে হবে যে নন ইনভার্টার তুলনায় অবশ্যই 10 থেকে 12,000 টাকা ইনভার্টার এসিতে আপনার বেশি মূল্য দিয়ে আপনাকে নিতে হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে এর মেইনটেইন, এর পার্টস এর মূল্য কিন্তু অনেক বেশি হতে পারে। ভবিষ্যতে এর প্রাইস আরো কমে যাবে, টেকনোলজিটা যেহেতু ইতিমধ্যে এসেছে, এটার আপডেট হলে অর্থাৎ পার্টসপত্র অ্যাভেলেবল হলে তখন কিন্তু এটির প্রাইস কমতে পারে। আরেকটি বিষয় বলা লাগে সেটি হচ্ছে ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে অবশ্যই এয়ার লিকেজ যে প্রবলেমটি থাকে এটি কিন্তু আপনারা দেখে নেবেন, অর্থাৎ যদি বাহিরের বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু ইনভার্টার এসিতে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, এদিকে লক্ষ্য রাখবেন। হিটিং এলিমেন্ট আছে কিনা, আর ইনভার্টার এসি চলাকালীন হিটিং কোনো এলিমেন্ট অর্থাৎ যেমন ওভেন, রুম হিটার, গ্যাস স্টোভ এই টাইপের অন্য কিছু চলছে কিনা এই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখবেন। যদি এই বিষয়গুলো আপনি এড়িয়ে চলেন তাহলে কিন্তু ইনভার্টারটা আপনার ইলেকট্রিসিটি বিলটা অনেকই সাশ্রয় করবে। যে বিষয়গুলো বলেছি, যে পয়েন্টগুলো বলেছি, আপনার যদি ভালো লাগে অবশ্যই ইনভার্টার এসি নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ইনভার্টার এসি যেহেতু কস্ট বেশি, আপনি চাচ্ছেন যে একটি এসি হলে হয় আপনি 2 ঘন্টা চালানেন, 1 ঘন্টা চালানেন,
অফ করে রাখলেন, তাহলে কিন্তু নন ইনভার্টার এসি আপনার বাসার জন্য নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি ছিলাম মাহমুদুল হাসান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।